বাংলাদেশ নির্বাচনে ইউনূসের বিদায় ঘণ্টা বাজিয়ে দিল বাংলাদেশের সাধারণ মানুষ। যে চিত্র এখন অবধি সামনে আসছে সেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে ইউনূসের সমর্থনকারী বাংলাদেশের ছাত্র নেতাদের দল কার্যত হাওয়ায় উড়ে গেছে এবং তাদের সহযোগী জামাত সে অর্থে কোনো দাগই কাটতে পারল না এবং অনেক বেশি আসন নিয়ে বাংলাদেশের ক্ষমতা দখলের পথে বিএনপি, অর্থাৎ ভারত যে রাজনৈতিক দলের সঙ্গে একাধিক মিটিং করেছে। খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর বাংলাদেশে ছুটে গেছেন, সেই দলই বাংলাদেশের চালকের আসনে এবং ক্ষমতায় বসতে চলেছেন। এবং এই পুরো বিষয়টাই একটা জিনিস স্পষ্ট হয়ে গেল, দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এখনো ডিসাইডিং ফ্যাক্টর ভারত। যে ভারত কোনো দেশের ইন্টারনাল পলিটিক্সে প্রকাশ্যে না গলিয়েও আজকে একটি রাজনৈতিক দলের পাশে থেকে শুধুমাত্র বাংলাদেশের ছাত্র নেতাদের রাজনৈতিক ভবিষ্যৎকেই বড় সড় প্রশ্নের মুখে ফেলে দিলেন। রাজনীতিতে আসা, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ক্ষেত্রে ন্যারেটিভ ক্রিয়েট করা এবং ভোটের রাজনীতিতে জয়লাভ করা যে দুটো একই বিষয় নয়, তা বোধহয় এবার নাহিদ ইসলামের মতো ছাত্র নেতারা বুঝতে পারছেন, যারা ডিপ স্টেটের টাকায় একটি পার্টিকুলার একটি আন্দোলনকে সংগঠিত করে শেখ হাসিনাকে দেশছাড়া করেছিলেন। আজকে বাংলাদেশের মানুষ তাদের বিপক্ষে কি অ্যাকশন নেয় সেটা কিন্তু জানার জন্য আন্তর্জাতিক স্তর গভীর আগ্রহে তাকিয়ে আছে বাংলাদেশের দিকে। এই নির্বাচন মোহাম্মদ ইউনূসের কাছে ডু অর ডাই ম্যাচ ছিল। মোহাম্মদ ইউনূস ভেবেছিলেন বাংলাদেশের ছাত্র নেতারা যদি ক্ষমতায় আসেন তাহলে তিনি প্রেসিডেন্টের চেয়ারটি বাগিয়ে নিতে পারবেন। কিন্তু মোহাম্মদ ইউনূস আর যাই হোক, তিনি যে অত্যন্ত খারাপ নিম্নমানের এক সংগঠক, তার থেকেও খারাপ কূটনীতিবিদ এবং তার থেকেও খারাপ রাজনীতিবিদ, তা কিন্তু প্রমাণ দিয়ে দিল এই বাংলাদেশের নির্বাচন। প্রথমত, এই নির্বাচনের পর একটা জিনিস তো স্পষ্ট হয়ে গেছে যে ছাত্ররা শুধুমাত্র হিংসা, মব, আগুন লাগিয়ে দেওয়া, কোনো নির্দিষ্ট অর্গানাইজেশনকে জ্বালিয়ে দেওয়া এই নীতিতে বিশ্বাস করে, তাদেরকে বাংলাদেশের সাধারণ মানুষ অন্তত আর বিশ্বাস করছে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক 10 মিনিট আগে একটি টুইট করেছেন এবং তিনি পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন বাংলাদেশের যে সরকার নির্বাচিত সরকার হয়ে ক্ষমতায় আসছেন তাদের সঙ্গে ভারত কাজ করতে আগ্রহী। অর্থাৎ মোহাম্মদ ইউনূসকে কার্যত একঘরে করে ভারত যে চাপ বাংলাদেশের রাজনীতিতে তৈরি করেছিল সেই চাপ কিন্তু সরতে শুরু করলো এবং বাংলাদেশ এবং ভারত ভবিষ্যতেও যে একই সঙ্গে কাজ করতে পারে মোহাম্মদ ইউনূসকে হারানোর পর আজকে কিন্তু ভারতের প্রধানমন্ত্রীর একটি টুইটে স্পষ্ট হয়ে গেল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখছেন, আই কনভে মাই ওয়ার্ম কংগ্রাচুলেশন টু মিস্টার তারেক রহমান on leading BNP to a decisive victory in the parliamentary election in Bangladesh. মনে রাখবেন, মোহাম্মদ ইউনূস কিন্তু ভারত থেকে প্রতিনিধি দল চেয়েছিলেন বাংলাদেশের নির্বাচনকে সামনে থেকে পর্যবেক্ষণের জন্য। ভারত কিন্তু মোহাম্মদ ইউনূসের সেই ডাকেও সাড়া দেয়নি। অর্থাৎ প্রতি পদক্ষেপে মোহাম্মদ ইউনূসকে বুঝিয়ে দেওয়া হয়েছিল যে কোনো সম্পর্ক এই মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাখতে চায় না ভারত, কারণ কোনো কারণ ছাড়াই শুধুমাত্র ভারত বিরোধিতাই যা রাজনৈতিক এজেন্ডা, সেই রাজনৈতিক দলের পাশে ভারত সরকার যে নেই তা কিন্তু শেষ 6 মাস ধরে লাগাতার বুঝিয়ে দেওয়া হয়েছে। আরো ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো 17 বছর পর দেশে ফিরে এসেছিলেন তারেক রহমান এবং খালেদা জিয়ার পর তিনি রাজনৈতিক দলকে টেক ওভার করেন। এবং ইন্টারেস্টিং বিষয় হলো খালেদা জিয়ার মৃত্যুতে ভারতবর্ষের বিদেশ মন্ত্রী, মনে রাখবেন, জয়শঙ্করের মতো তাবড় ব্যক্তিত্ব বাংলাদেশে ছুটে গেছিলেন শুধুমাত্র তারেক রহমানের সঙ্গে বৈঠকের জন্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা পৌঁছে দেওয়ার জন্য। অর্থাৎ এই বার্তা ছিল অনেক বেশি ডিপ্লোম্যাটিক একটি মেসেজ, যেখানে বুঝিয়ে দেওয়া হয়েছিল যদি আওয়ামী লীগ বাংলাদেশের ক্ষমতায় না থাকে তাহলে ভারতের সমর্থনের জায়গা কোনো অবস্থাতেই এই উগ্রবাদী ইসলামপন্থী জামাতকে করবে না এবং নাহিদ ইসলামদের তো নয়, যারা রাজনীতির বোঝে না, যারা ভারত বিরোধিতাটাই আলটিমেট রাজনৈতিক এজেন্ডা বলে মনে করেন, সেই রাজনৈতিক দলের পাশে ভারত থাকবে না। তা কিন্তু স্পষ্ট হয়ে গেছিল ডক্টর জয়শঙ্করের বাংলাদেশ সফরের দিন। যদি আরো আগে যান, ডক্টর জয়শঙ্করের আগেও আপনার হয়তো মনে আছে বিএনপির যিনি কার্যকরী সচিব সেই মির্জা ফখরুল, তার সঙ্গেও ভারতের কিন্তু একাধিক মিটিং হয় এবং বিএনপির পক্ষ থেকেও পরিষ্কার বুঝিয়ে দেওয়া হচ্ছিল যে ভারতের সঙ্গে তারা কাজ করতে আগ্রহী। এই যে দুই পক্ষ যখন একই বিন্দুতে এসে পৌঁছায় তখনই বিএনপিকে ফিরিয়ে আনতে হবে এই মানসিকতাও কিন্তু
দক্ষিণ এশিয়ার পলিটিক্সে তৈরি হয়েছিল, যা কিন্তু আজকে নির্বাচনী বৈতরণী প্রেরণের মাধ্যমে প্রকাশ্যে চলে আসে। পাশাপাশি এই নির্বাচনে আরো কিছু পয়েন্ট মাথায় রাখতে হবে। এই নির্বাচনে ভোট পড়েছিল মাত্র 48%। আমি একাধিক ভিডিওতে বলেছি যে আওয়ামী লীগের নির্দিষ্ট কোর ভোটার আছে 2 কোটির বেশি। শেখ হাসিনার পক্ষ থেকে পরিষ্কার বলা হয়েছিল যে যেহেতু আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে, তাই কেউ আওয়ামী লীগের পক্ষ থেকে বা সমর্থকরা ভোট দেবে না। কার্যত নির্বাচনের দিন কিন্তু সেই রিফ্লেকশনই দেখা গেছে। একটি গণতান্ত্রিক দেশে 48% ভোট নিঃসন্দেহে সেই দেশটির ভবিষ্যতের জন্য অত্যন্ত খারাপ একটা বার্তা। এটা প্রমাণ করে দিচ্ছে যে শেখ হাসিনার বাংলাদেশে এখনো কিন্তু প্রভাব অনেকের থেকে বেশি। ভারতবর্ষে বসে শেখ হাসিনা যেভাবে ক্রমাগত মোহাম্মদ ইউনূসের লু ফলস গুলোকে হাইলাইট করে গেলেন, আজকে মোহাম্মদ ইউনূসের বিদায় ঘন্টার পিছনে সেই কারণটাকেও কিন্তু মাথায় রাখতে হবে। এবং মনে রাখবেন, মোহাম্মদ ইউনূসের এই সরকার লাগাতার সরকারি চিঠি দিয়ে ভারতকে বলেছিল শেখ হাসিনা যেন মুখ বন্ধ করে রাখে, কিন্তু ভারত মোহাম্মদ ইউনূসের এই আবেদনটাকেও কার্যত উড়িয়ে দিয়েছে। এবং শেখ হাসিনা কিন্তু নির্বাচনের একদিন আগেও মুখ খুলেছে এই ভারতে বসেও, যা কিন্তু এই নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছে। এবং আওয়ামী লীগের সমর্থকরা, স্পেশালি গোপালগঞ্জের মতো যে কোর ভোটার আওয়ামী লীগের, তারা কিন্তু নিঃশব্দে বাড়ি বসেছিল, কিন্তু আওয়ামী লীগের ভোট কোনো অবস্থাতেই এই জামাতপন্থী উগ্র ইসলামপন্থী এই দলের কাছে কিন্তু যায়নি। দ্বিতীয় একটি কারণ, খুব ইন্টারেস্টিং একটা বিষয়, বিএনপি কিন্তু প্রথম থেকেই আওয়ামী লীগের এই কোর ভোটারদের অ্যাট্রাক্ট করতে শুরু করে, তাদেরকে বোঝাতে শুরু করে যে ভারত বিএনপির পাশে আছে। এবং এই 48% ভোটের যদি 30 থেকে 35% ভোট বিএনপি পেয়েছে, যদিও ইটস টু আর্লি টু সে, ধরেও নি, তাহলে কিন্তু এর মধ্যে আওয়ামী লীগের কিছু ভোটও তারা পেয়েছে। কারণ বিএনপির পকেট ভোটের বাইরেও বিএনপি যে ফ্লোটিং ভোটার পেয়েছে, তা নিঃসন্দেহে আওয়ামী লীগের নেতা সমর্থক বা যারা মন থেকে সেই দলটিকে ভালোবাসেন সেই দলের কিছু ভোট। কারণ এই ছাত্র নেতাদের উপর এতটাই বিরক্ত এবং ক্ষুব্ধ হয়ে গেছিল আওয়ামী লীগের কিছু গ্রাউন্ড লেভেলের নেতাকর্মী, যে তাদের কিন্তু বিকল্প হিসাবে বিএনপিকেই বেছে নিতে হয়েছে। এবং তারা বুঝেছে এই বিএনপিকে ভারত প্রচ্ছন্ন বা প্রত্যক্ষ মদত করবে। এই বিএনপি যদি ক্ষমতায় আসে, আওয়ামী লীগ ফের বাংলাদেশের রাজনীতিতে আসবে, ফলে স্বাভাবিকভাবেই বিএনপি ছিল তাদের কাছে অনলি সলিউশন। এবং ভারতও কিন্তু আওয়ামী লীগ নেতা মন্ত্রী কর্মীদের কার্যত বুঝিয়ে দিয়েছে যে আমরা কোনো অবস্থাতেই জামাতপন্থী ইসলামীদের সাপোর্ট করছি না, ছাত্র নেতাদের সাপোর্ট করছি না, আমরা বিএনপিকেই সাপোর্ট করছি। ফলে ভারতের এই ধরনের সমর্থন কোথাও না কোথাও মেন্টালি একটা এফেক্টিভনেস হয়ে কাজ করেছে আওয়ামী লীগের নিচু তলার কর্মীদের। ছাত্র নেতাদের উপর বিরক্ত এবং ক্ষুব্ধ কেন? কারণ এই ছাত্র নেতারা শেষ 1 বছর ধরে বিভিন্ন মন্ত্রণালয়ে গিয়ে ডাহা তো ফেল করেছেন তাদের কর্মকাণ্ডে, সেটা বাস্তব, কিন্তু তাদের পাবলিক অ্যাক্টিভিটি এতটাই অ্যাগ্রেসিভ একটা অ্যাটিচিউড শো করেছে। মানে ধরুন 32 নম্বর ধানমন্ডির ঐতিহাসিক বঙ্গবন্ধুর বাড়ি তারা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে বুলডোজার দিয়ে। তারা একাধিক ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার কার্যত শেষ করে দিয়েছে। সেনাবাহিনীর বিপক্ষে মবের সৃষ্টি তাদের আমলে। বাংলাদেশের বস্ত্রশিল্পের সম্পূর্ণ অবক্ষয় শেষ 1 বছরে। বাংলাদেশের জিডিপি, বাংলাদেশের অর্থনৈতিক মন্দা, বাংলাদেশের মুদ্রাস্ফীতি, বাংলাদেশের স্ট্র্যাটেজিক্যাল আউটরিচ, সমস্ত জায়গায় কিন্তু মোহাম্মদ ইউনূস সরকারের এই ছাত্র নেতারা ডাহা ফেল করেছেন। এবং বাংলাদেশের সাধারণ মানুষ পরিষ্কার বলতে শুরু করেছিলেন যে আওয়ামী লীগের সময় আমরা ভালো ছিলাম। ফলে এই ছাত্র নেতাদের উপর ভরসা, বিশ্বাস বা ছাত্র নেতাদের আঁকড়ে ধরে স্বপ্ন দেখার মতো অবস্থা বাংলাদেশের মানুষের ছিল না। এবং তারা পরিষ্কার বলছিলেন, কথায় কথায় ভারত বিরোধিতা না করে সাধারণ মানুষের কথা বলুন, কথায় কথায় আন্দোলন বিক্ষোভ রাস্তা অবরোধ না করে সাধারণ মানুষকে ভবিষ্যতে স্বপ্ন দেখান। কথায় কথায় একাধিক বিষয় বুলডোজার দিয়ে গুড়িয়ে দিচ্ছেন, জ্বালিয়ে দিচ্ছেন, মবের সৃষ্টি করছেন। এই রকম আচরণ না করে বাংলাদেশকে কিভাবে ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাবেন সেই কথা বলুন, যা মোহাম্মদ ইউনূসের এই ছাত্র নেতারা, মোহাম্মদ ইউনূস কেউ কিন্তু বলতে পারেননি। এবং মোহাম্মদ ইউনূসের যে আসল চেহারা, যে চেহারার কথা বারবার সে 6 মাস ধরে আপনাদের সামনে বলেছি, আজকে দেখুন সেই চেহারা বাংলাদেশের সাধারণ মানুষের কাছে এক্সপোজড হয়ে যায়। তিনি বলেছিলেন গোটা বিশ্ব বাংলাদেশের কাছে আসবে, বাংলাদেশ কারোর কাছে যাবে না। আজকের দিনে দাঁড়িয়ে দেখুন গোটা বিশ্ব কার্যত বাংলাদেশ থেকে অনেকটা দূরে সরে গেছেন। তিনি একা পড়ে আছেন
এখন সেফ এক্সিট চাইছেন, কোথায় পালাবেন কেউ জানে না। যে ইম্পর্টেন্ট পয়েন্ট শেষে একটু বলতে হবে এই ভিডিওতে, কারণ সারাদিন ধরে এই ভোট সংক্রান্ত একাধিক বিশ্লেষণ আপনাদের সামনে আমি নিয়ে আসবো। যেটা বলতেই হবে তা হলো, বিদেশ থেকে দুজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস, তারা ক্রমাগত জামাতের হয়ে প্রচার করতে শুরু করে। আজকের দিনে দাঁড়িয়ে মানুষ বুঝে গেছে এই যে বাংলাদেশের মব, এই যে বিক্ষোভ, সাধারণ মানুষকে জড়ো করা, তা কিন্তু বিদেশি অর্থে কোথাও গিয়ে সংঘটিত হচ্ছে, এবং যারা দেশ থেকে বহু দূরে তারা দেশে বসে বাংলাদেশকে অশান্ত করছে। ফলে লাখ লাখ কোটি কোটি ভিউয়ারশিপ ওলা দুটো পার্টিকুলার ইউটিউব চ্যানেল বাংলাদেশের রাজনীতিকে কন্ট্রোল করবে, তা সাধারণ মানুষ চায়নি। তাই পিনাকি এবং ইলিয়াসের মতো অপদার্থ, মানে যদি বলা হয় একদম ডিপ স্টেটের মদতপুষ্ট দুই ব্যক্তির যে বাংলাদেশকে মেটাকুলাস ডিজাইনে মানে নতুন করে সাজাতে চেয়েছিলেন, আজকে দেখা যাচ্ছে তাদের যে ধারণা সেটাও কিন্তু মুখ থুবড়ে পড়েছে। অর্থাৎ ভারত পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যারা কত বড় রাজনীতিবিদ, তারা কোন লেভেলের রাজনীতিটি করতে পারে, এবং ভারতের সঙ্গে, শুধুমাত্র ভারতের সঙ্গে পাঙ্গা নিয়ে আজ ছাত্র নেতাদের রাজনৈতিক জীবনই কিন্তু শেষ হয়ে গেল। তারা কিন্তু পারতেন ভারতের সঙ্গে ভালোভাবে কথা বলতে, তারা কিন্তু পারতেন হিন্দু নির্যাতনের বিপক্ষে রুখে দাঁড়াতে, তারা কিন্তু পারতেন অকারণে চিন্ময় মহাপ্রভুকে বিনা দোষে জেলে ভর্তি করে রাখার, দিনের পর দিন ধরে রাখার বিরোধিতা করতে। তারা কিন্তু অকারণে ইসকনের বিরোধিতা করলেন, তারা সেভেন সিস্টার্স কেড়ে নেওয়ার বিরোধিতা করলেন, তারা চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডরকে কেটে ফেলার হুমকি দিলেন। ফলে সব মিলিয়ে তারা শুধুমাত্র ভারত বিরোধিতা করে সাধারণ মানুষের আবেগে সুড়সুড়ি দিয়ে রাষ্ট্র চালানোর স্বপ্ন দেখলেন, যে স্বপ্ন আজকে তাসের ঘরের মতো ভেঙে গেল। বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রীর নাম তারেক রহমান। অনেক শুভেচ্ছা। ভারত বাংলাদেশ একত্রে কাজ করবে, সেই বিশ্বাস ভারতের পক্ষ থেকে করা হয়েছে, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটেও কিন্তু সেটি জানিয়েছেন। শেষ দুটো লাইন টুইটের দেখুন, লেখা আছে, আই লুক ফরওয়ার্ড টু ওয়ার্কিং উইথ ইউ টু স্ট্রেটেন আওয়ার multifaceted relations and advanced our common development goals। অর্থাৎ ভারত বাংলাদেশের কমন গোলস এবার একত্রে পালন করবে ভারত বাংলাদেশের দুই সরকার। বাই বাই নাহিদ ইসলাম, বাই বাই সারজিৎ হাসনাত। রাজনীতি হয়তো শেষ এই ছাত্র নেতাদের। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল।